কিছুক্ষণ পর আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 18,000-এর বেশি পরিবার পাবেন জমি ও ঘর। খুলনার আতঙ্ক, শাহাবুদ্দিন লস্করধীরা সাংবাদিক হত্যা সহ রক্ষা পাননি রাজনৈতিক নেতা। 21 আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগ। কোরবানির আগে গরু মোটা তাজাকরণে তোড়জোড়, দেয়া হচ্ছে ক্ষতিকারক ওষুধ, মানবদেহের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। ভোলায় ফের বেপরোয়া ট্রলার মালিকরা। বিআইডব্লিউটি এর নজরদারির অভাবকে দুষছেন মানুষ, দুর্ঘটনার শঙ্কা। এবং নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস, স্বাগত জানিয়েছে হামাস, মন্তব্য করেনি ইসরায়েল। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত দেশ গড়ার লক্ষ্যে 18,500-এর বেশি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে মোট 43,39,520 জন পুনর্বাসিত হতে যাচ্ছে। এবারের হস্তান্তরের মধ্য দিয়ে দেশের 58টি জেলা শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত হবে। 1997 সাল থেকে শুরু হওয়া আশ্রয়ণ প্রকল্প ঘর বাঁধার স্বপ্ন দেখায় লাখো ভূমিহীন গৃহহীন মানুষকে। আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর হস্তান্তর করা হবে 18,566টি পরিবারকে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাট, ভোলা ও কক্সবাজারের 3 উপজেলার আশ্রয়ণ প্রকল্প উদ্বোধন করবেন। লালমনিরহাটের কালীগঞ্জ থানার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম ধাপের উদ্বোধন কার্যক্রম কখন শুরু হবে? উপকারভোগীরা কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন দর্শকদের। যেমনটা বলছিলেন যে আশ্রয়ণ প্রকল্প 2-এর পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপের যে উদ্বোধনী অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে 3টি উপজেলা থেকে লালমনিরহাট, ভোলা, কক্সবাজার 3টি উপজেলা থেকে সরাসরি যুক্ত হয়ে উদ্বোধন করবেন এবং যারা ভূমিহীন গৃহহীন মানুষ রয়েছেন তাদের কাছে জমি সহ বাড়ি দলিল হস্তান্তর করবেন। এবং আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে লালমনিরহাটের কালীগঞ্জ থানার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পের এই যে উদ্বোধনী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে জড়ো হয়েছেন ভূমিহীন গৃহহীন মানুষেরা এবং তারা অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর এবং কখন তারা তাদের জমির যে দলিলপত্র বুঝে পাবে সেই অপেক্ষার যে উদ্বেগ বা তাদের মধ্যে কিন্তু আনন্দের আভাস আমরা দেখতে পেয়েছি। কেননা এতদিন পর্যন্ত তাদের মাথা গোজার কোনো ঠাঁই ছিল না, তাদের ছিল না নিজের বলতে কোনো ঘর। এই আশ্রয়ণ প্রকল্পের ফলে তারা এই 2% জমির উপর 2টি রুম বিশিষ্ট এবং রান্নাঘর সুবিধা এবং রান্নাঘর সহ টয়লেট সুবিধা সম্পন্ন ঘর পেতে যাচ্ছেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখতে চাই এবারের যে এই পর্যায়ের এই প্রকল্পে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। এছাড়া আমরা লালমনিরহাটে যেহেতু অবস্থান করছি, লালমনিরহাটে প্রায় 1623টি পরিবারকে ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং ঘর হস্তান্তর করা হবে। এবং আপনাদেরকে জানাতে চাই এরই মধ্য দিয়ে লালমনিরহাট জেলার শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত জেলায় পরিণত হবে। সেই অনুযায়ী দেশে এই আশ্রয়ণ প্রকল্পের ঘর এবং জমি হস্তান্তরের পর এই দেশে 58টি জেলা সম্পূর্ণরূপে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত থাকবে এবং এই পর্যায়ে 70টি উপজেলাকে শতভাগ ভূমিহীন গৃহহীন করার জন্য হস্তান্তর করা হবে যারা ভূমিহীন গৃহহীন রয়েছেন। এছাড়া আপনাদেরকে আরও জানাতে চাই যে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছেন যে যারা উপস্থিত হয়েছেন এবং সেই সাথে অতিথিরা উপস্থিত রয়েছেন এবং তোড়জোড় করে কিন্তু কিছুদিন যাবৎ প্রস্তুতি চলছিল। সকলে চলে আসছিলেন এবং নিজ নিজ ভূমি এবং বাড়ি বুঝে পেতে তারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের সব
নেওয়ার পাশাপাশি কিন্তু তারা অপেক্ষায় ছিলেন কবে তারা এই জমি সহ বাড়ি পাবেন, এবং সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই, বেলা 11টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে ভূমিহীন বিহীন মানুষদের যে জমি এবং ঘর হস্তান্তরের যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে যাবে এবং তিনি ভার্চুয়ালি যুক্ত থাকবেন সকলের সাথে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ মোহনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, আশ্রয়ণ প্রকল্পের ৫ম ধাপের উদ্বোধন কার্যক্রম আর কিছুক্ষণ পরই শুরু হতে যাচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জ থানার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্পে আছেন আমাদের সহকর্মী মোহনা, তিনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ তথ্য। শিল্পনগরী খুলনার মূর্তিমান আতঙ্ক শাহাবুদ্দিন লস্কর ধীরা। সাংবাদিক হত্যা থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা কেউই রক্ষা পায়নি তার হাত থেকে। ১৯ বছর আগে সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার অন্যতম আসামি তিনি। ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশ করে খালাস পেয়েছেন মামলা থেকে। শুধু তাই নয়, ২১শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গেও ধীরা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। খুলনা থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। শাহাবুদ্দিন লস্কর ধীরা সাবেক শিবির ক্যাডার ও চরমপন্থী নেতা। সাক্ষাৎ আতঙ্কের নাম খুলনা সহ দক্ষিণবঙ্গের মানুষদের কাছে। এভাবে ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনায় রিমোট কন্ট্রোল বোমা মেরে তৎকালীন প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি শেখ বেলাল উদ্দিনকে হত্যার চেষ্টা করে ধীরা। ৫ দিন পর ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাংবাদিক বেলালের। দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করা এ হত্যার ঘটনায় ওই সময়ে খুলনা সদর থানার এসআই আমিনুল বাদী হয়ে ২টি মামলা করেন। পরে শাহাবুদ্দিন লস্কর ধীরা, রফিকুল ইসলাম ওরফে হাসান, ইকবাল হোসেন স্বাধীন, মেরাজুল ইসলাম মেরাজ, রিকশা চালক গদাই ইউনুসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলা থেকে বাঁচতে পরিচয় গোপন করে গোপনে ঢাকায় সিআইডি অফিসে তদবিরে আসে ধীরা। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। আদালতের নথি ঘেঁটে দেখা যায় খুলনা দ্রুত বিচার আদালতে শুরু হয় এ মামলার বিচার কাজ। ২০০৭ সালে ৩ জনকে কারাদণ্ড দেওয়া হলেও যোগসাজশ করে খালাস পান সন্ত্রাসী ধীরা। সন্তানের হত্যার ন্যায় বিচার চেয়ে ১৯ বছর ধরে বুকে পাথর বেঁধেছেন বেলালের ৮০ ঊর্ধ্ব মা। 18 বছর চলে গেছে, আমার সোনার টুকরা ছেলেরা এইভাবে মেরে ফেলা গেল। বিচার কার কাছে? আল্লাহর কাছে ছাড়া বাবা আমার কাছে বিচার চায় না। ধীরার হামলার শিকার খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানো। তাকেও বোমা মেরে একাধিকবার হত্যার চেষ্টা করে ধীরা। সঠিক তদন্ত করে যদি সরকার আবার এই ব্যবস্থা নেয় তাহলে এই সমস্ত অপরাধীরা পার পাবে না। তৎকালীন গণমাধ্যমের খবর, ২০ বছর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গেও যুক্ত ছিল চরমপন্থী ধীরা। গোপালগঞ্জে ৭৬ কেজি বোমা হামলার ঘটনার মূল নায়ক মুফতি হান্নানের সঙ্গে খুলনার ধীরার যোগাযোগ হয় এবং মুফতি হান্নান তারই আশ্রয়ে ছিলেন বেশ কিছুদিন। চরমপন্থী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিক শেখ বেলাল বেশ কিছু রিপোর্ট করেছিলেন, তাই তাকে হত্যার পরিকল্পনা করে জঙ্গিরা। খুলনা অঞ্চলের রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা বলছেন ক্ষমতাসীনদের সঙ্গে যোগ সাজশেই মামলা থেকে খালাস পায় ধীরা। বেলাল হত্যা সহ খুলনা ৬ সাংবাদিক হত্যা মামলার পূর্ণ তদন্ত চান তারা। সন্ত্রাসীর কবলেও খুলনা নাই, সমস্ত মামলাগুলো এখন আবারও পুনঃ তদন্ত করে সমস্ত বিচারের আওতায় আনা উচিত বলে মনে করি। এই মামলায় অনেকেই খালাস পেয়েছে, আবার অনেকে যাবজ্জীবন। কিন্তু তাদের পরিবারের হোক বা সাংবাদিক মহল, তারা কিন্তু আসলে মনে করে যে প্রকৃত যারা হত্যাকারী তারা এই মামলার আওতায় আসে নাই এবং প্রকৃত হত্যার বিচারটা কিন্তু ওইভাবে হয়নি। খুলনার সাংবাদিকরা এমন প্রতিবাদ করেছেন যে বিচার চাই না, বিচার পাই না, তাই বিচার চাই না। তারা কলম ভাঙছে রাস্তার ভিতরে। আমি চাই প্রশাসন পুনরায় এটা তদন্ত করে যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, যাতে এই সবগুলি মামলার বিচার হয়। শুধু বিএনপি নয়, ধীরার ঘনিষ্ঠ যোগাযোগ আছে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গেও। এজন্য হত্যা মামলায় ধরাছোঁয়ার বাইরে তিনি। বর্তমানে আছে কারাগারে। তার বিরুদ্ধে থানায় থানায় আছে 16টি জিডি আর 4টি মামলা। সাংবাদিক বেলাল হত্যা ও এমপি মিজানের হত্যা চেষ্টার মামলায় দ্রুত বিচারের দাবি ভুক্তভোগীদের।
মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। ঈদ ঘনিয়ে আসায় কোরবানির গরু সহ অন্যান্য পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার কেরানীগঞ্জের খামারিরা। একই সঙ্গে বেশি লাভের আশায় গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কিছু অসাধু খামারি। দেশ টিভির অনুসন্ধানে মেলে এমন চিত্রের। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন ওষুধ ব্যবহারে গরুর মাংস শরীরের জন্য ডেকে আনতে পারে মারাত্মক ঝুঁকি। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পশু খামারিরা। এবার ভালো দামের আশায় অনেকে খামারে তুলেছেন বিভিন্ন জাতের গরু। অনেক ভালো এবং কালেকশনও ভালো। সবাই কোরবানি দিবে, এখনো কাস্টমার আসতেছে, বেচা কিনা হচ্ছে। পশুর হাট এখনো না জমলেও খামারে ভিড়ছেন ক্রেতারা। হাটের খবর তো এখন হয় নাই, ভবিষ্যৎ কি হয়। আমরা অনেক ফার্মে ঘুরছি, তো এটাতে আজকে আসলাম, আবার তো দেখি পছন্দ হলে আমরা কিনবো। রাজধানীর পাশে কেরানীগঞ্জের কিছু ডেইরি ফার্মে চলছে গরু মোটাতাজাকরণের তোড়জোড়। বেশি লাভের আশায় অনেক খামারি পশু চিকিৎসকদের পরামর্শ না মেনে করছেন এই বিপজ্জনক কাজ। সেসব খামারের চিত্র তুলে ধরতে এবার দেশ টিভির অনুসন্ধান। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে গরু মোটাতাজাকরণের বেশ কয়েকটি চিত্র। কেরানীগঞ্জে খামারে গিয়ে দেখা যায়, গরু মোটাতাজাকরণে খামারিরা ব্যবহার করছেন অবৈধ ইঞ্জেকশন এবং পাম্প ট্যাবলেট, স্টেরয়েড ও ডেক্সামিথাসনের মতো ভয়ঙ্কর ক্ষতিকারক ঔষধ, যা ব্যবহারে অল্প দিনে মোটাতাজা করা হচ্ছে পশুগুলোকে। এই সুইয়ের মাথাটাই চেঞ্জ করি, আর পরবর্তীতে আমরা একটা সুই করলে সেটা আবার ইউজ করে ধোয়া হয়। ধোয়ার করে মাথাটা চেঞ্জ করার পরে আমরা আরেকটা মাটি সুই করি, আরেকটা ব্যবহার করি, এরকম খেতে থাকে। ভিটামিন খাওয়াই, এগুলো হলে মুহি রুচির, এইটাও খাওয়াই। আর যে সময় দেখি যে বসে না খায়, তাপ টেম্পারেচার কমে গেছে, তখন আর কি ভিটামিন দেয়। এসব গরু পাঠানো হচ্ছে কোরবানির পশুর হাটে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু কিনছেন মোটাতাজা দেখে আপনার সেই দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে এক ধরনের অসাধু খামারি, যারা কিনা এই গরুতে ব্যবহার করছে এক ধরনের ঔষধ এবং ইঞ্জেকশন, যে গরুর মাংস হুমকির মুখে ফেলছে আপনার স্বাস্থ্যকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমন অবৈধ পন্থায় মোটাতাজা করা গরুর মাংস খেলে মানবদেহে ডেকে আনে ভয়ঙ্কর রোগ ব্যাধি। তার মধ্যে যেমন ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম আরও কিছু ক্ষতিকর প্রভাব মানুষের শরীরে হয় এবং কিডনিকেও প্রভাবিত করতে পারে। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। এইসব খামারিদেরকে আইনের আওতায় এনে মানুষকে প্রতারকের হাত থেকেও রক্ষা করা হোক। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবার কোরবানি ঈদে ময়মনসিংহের হাট মাতাবে লালু মাস্তান ও কালো মানিক। গত 4 বছর ধরে ষাঁড় দুটিকে লালন পালন করছেন এক কৃষক। প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর কালো মানিকের দাম চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। প্রতিদিন গরু দুটি দেখতে ভিড় করছেন মানুষ। সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2020 সালে ময়মনসিংহের হালুয়াঘাটের খামারি তোফায়েল আলম লালন পালন শুরু করেন দুটি ষাঁড়। একটির নাম দিয়েছেন লালু মাস্তান ও অন্যটির নাম কালো মানিক। প্রাকৃতিক খাবার, খড়, ভুসি, ঘাস এবং ফলমূল খাইয়ে ষাঁড় দুটি এখন বিক্রির উপযোগী। ষাঁড় দুটির পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় 2 থেকে 2,500 টাকা। কোরবানি ঘিরে শাহিওয়াল জাতের 34 মণ ওজনের অশান্ত লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর শান্তশিষ্ট হোলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 32 মণ ওজনের কালো মানিকের মূল্য চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। এটা আমি দেশীয় খাবার খাওয়াইছি, যেমন ঘাস, ভুট্টা, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি, খুব যত্ন সহকারে পালছি। তোফায়েল আলমের পাশাপাশি ষাঁড় দুটির যত্নে শ্রম দিয়ে যাচ্ছেন পরিবারের লোকজন। ন্যায্য মূল্যে ষাঁড় দুটি বিক্রির প্রত্যাশা তাদের। 4 বছর ধরে গরুগুলা ফালতাছি, যে আমার ভালো সন্তানের মতন মায়া বইয়া গেছে। এখন কোরবানিতে আসছে, আমার অনেক টাকা খরচ হয়েছে, আবার বিক্রি করতে হবে। এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে। 2টা গরু অনেকদিন যাবত উনি কষ্টের সাথে লালন পালন করতেছে। আমরা চাই যে কর্তৃপক্ষ এটা একটা রিজনেবল প্রাইস দিয়ে ক্রয় করে নিয়ে যাবে। আকার আকৃতিতে বড় সুদর্শন ষাঁড় দুটিকে দেখতে তোফায়েলের বাড়িতে ভিড় করেছেন আশেপাশের মানুষজন। আজকে যে 30 মণ 34 মণ 2টা গরু হয়েছে, একটা লালু মাস্তান আর একটা কালো মানিক, এটা আমরা খুব আগ্রহ সহকারী এলাকার মানুষ দেখি। আমরা আশা করি যে আলম ভাইয়ের মানে যে সন্তানের মতন এই গরুটা লালন পালন করছে,
আমরা চাই যে যথোপযুক্ত দাম পাক। লালু মাস্তান ও কালো মানিককে কিনলেই ক্রেতাদের ঈদের বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিক তোফায়েল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। এবারের বাজেটেও গুরুত্ব পায়নি রংপুরের কৃষিখাত, বিশেষ বরাদ্দ না থাকায় হতাশ কৃষি সংশ্লিষ্টরা। ঈদে ঘরে ফেরা যাত্রীদের টার্গেট করে ভোলায় ফের বেপরোয়া হয়ে উঠেছে ট্রলার মালিকরা। নৌযান সংকটের সুযোগ নিয়ে উত্তাল মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পারাপার করছে ছোট ছোট ট্রলার। এতে বড় দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। এর পেছনে বিআইডব্লিউটি এর নজরদারির অভাবকে দুষছেন সাধারণ মানুষ। সহকর্মী ছোটন সাহার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রতি বছরের এপ্রিল, মে এবং নভেম্বর, ডিসেম্বর 4 মাস ঝড়ের মৌসুম থাকলেও বাকি সময়ে অতিমাত্রায় ঝড় না হলেও নিম্নচাপ আর ঝড়ো বাতাসের প্রভাবে নদী থাকে উত্তাল। তাই এ সময়কে বিপজ্জনক চিহ্নিত করে সি সার্ভে সনদধারী নৌযান ছাড়া সব ধরনের ছোট ছোট নৌযান ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নৌ পরিবহন মন্ত্রণালয়। কিন্তু এ নিয়ম মানছে না ভোলা লক্ষ্মীপুর নৌ রুটের নৌযানগুলো। বিপজ্জনক রুটের আওতায় থাকলেও ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলারে দেদারসে যাত্রী পারাপার করছে ট্রলার মালিকরা। প্রয়োজনের তাগিদে যাত্রীরা যাতায়াত করলেও জীবন ঝুঁকির কথা উঠে আসে তাদের কণ্ঠে। ভয় লাগার পরও যাইতে হবে আমাদের, যেহেতু বড় লঞ্চ নাই সেহেতু তো আমাদের এভাবে যাইতে হবে। আমাদের তো যাতায়াত করার জন্য আমরা যাচ্ছি, কিন্তু এই রোডটা অনেক ভয়াবহ। ছোটগুলো তো যে কোনো মধ্যে ডুবে যেতে পারে। এমনটা হয়েছে যে 200 টাকার ভাড়া 250 টাকা দিতে হচ্ছে। ট্রলার মালিকরা এ সুযোগ নিচ্ছে মূলত এ রুটে নৌযানের অপ্রতুলতার কারণে। ভোলা লক্ষ্মীপুর রুটে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রীদের চাপ থাকে। ঈদে যাত্রী চাপ বাড়ে আরো কয়েক গুণ। যাদের যাতায়াতে এ রুটে আছে মাত্র 2টি লঞ্চ, 4টি সি ট্রাক ও 4টি ফেরি। বড় ধরনের কোনো লঞ্চ না থাকার কারণে আমরা এই ছোট ছোট ট্রলারগুলো দিয়ে নৌযানগুলো দিয়ে পারাপার হতে হয়। কত যাওয়া লাগবে, কিন্তু ওনারা তো দেখা গেছে কর্তৃপক্ষ বাতাসে মারে না। অবৈধ নৌযান চলাচল বন্ধে ক্যামেরার সামনে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসক বলছেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে চালানো হবে অভিযান। আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারের মাধ্যমে আমরা প্রায় 10 থেকে 12 জনের সদস্যের একটি ভিজিলেন্স টিম গঠন করেছি, যারা এই ধরনের অপতৎপরতাকারী রয়েছে, বিশেষ করে ট্রলার এবং স্পিডবোট মালিক, তারা যাতে এই সকল মানুষকে, যাত্রীকে নিয়ে বিপদের মধ্যে না ফেলতে পারে, সেটার জন্য আমরা ক্রমাগত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দুর্ঘটনা এড়াতে ঈদের আগে ভোলা লক্ষ্মীপুর রুটে নৌযান বাড়ানোর দাবি যাত্রীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুর অঞ্চলের প্রায় 70% মানুষই জড়িত কৃষিকাজে। তাই এই অঞ্চলের কৃষকদের সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণে মূল্য কমিয়ে টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প কারখানা তৈরি করতে বাজেটে 40% বরাদ্দ না থাকায় হতাশ কৃষি সংশ্লিষ্টরা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। আশবিহীন আম হাড়ি ভাঙা, বিশ্বখ্যাত এ ফলের স্বাদ ও গন্ধ অতুলনীয়। শুধু ফল হিসেবেই নয়, অর্থনীতি পাল্টে দিতেও বেশ বড় অবদান রাখছে রংপুরের এ আম। এরই মধ্যে তৈরি হয়েছে হাজারো পরিবারের সচ্ছলতার গল্প। অর্থনীতিতে যুক্ত হচ্ছে শত শত কোটি টাকা। ধান উৎপাদন করেও দেশের অন্য অঞ্চলের খাদ্য ঘাটতি মেটাচ্ছে এ জেলা। শুধু আম, ধান, আলুই নয়, এখানকার উৎপাদিত ফল ফসল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কিন্তু বরাবরের মতো এবারেও বাজেটে কম গুরুত্ব পেয়েছে কৃষিখাত। বৈষম্য বাড়ছে কৃষি উপকরণ নিয়ে। এবারে যে ধানের দাম যে হিসেবে খরচ, সেই হিসেবে তো মনে করি খরচের পয়সা উঠতেছে না। কৃষকের লোন চাই, লোন দেয় না। ধানের দাম, কামলার দাম এবং আমার খরচ বেশি, পোষায় না। নিজেরাই যদি আলুটা নিজেরাই বাজারজাত করে রাখতে পারতাম তাহলে আমরা লাভবান হতে পারতাম। যেহেতু আমরা নিজেরা রাখতে পারি নাই, তাহলে আমরা কিভাবে লাভবান হব? জেলার বার্ষিক খাদ্য চাহিদা 57 লাখ মেট্রিক টনের বেশি হলেও বার্ষিক উৎপাদন মাত্র 11 লাখ মেট্রিক টন। এরপরও রংপুর জেলা থেকে অন্যান্য জেলায় খাদ্যের যোগান দেওয়া হচ্ছে 0.45%। কৃষক নেতারা বলছেন বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কিন্তু প্রত্যাশার এ বাজেটে কৃষকদের নিয়ে আলাদা কোনো ভাবনা নেই।
উত্তরবঙ্গ একটা দরিদ্র পীড়িত অঞ্চল, এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির জন্য কৃষিভিত্তিক কলকারখানা নির্মাণ এবং সবজি সংরক্ষণের জন্য হিমাগার গড়ে তোলার ব্যাপারে এবারের বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে। এই যে গুরুত্বপূর্ণ যে দাবি, সেই দাবিকেও কিন্তু এবারের বাজেটে উপেক্ষা করা হয়েছে। আক্ষেপ রয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও। রংপুর অঞ্চল থেকে কয়লা যাচ্ছে, রংপুর অঞ্চল থেকে হলো বিদ্যুৎ যাচ্ছে, রংপুর অঞ্চল থেকে কঠিন শিলা যাচ্ছে, এখান থেকে চুনা পাথর যাচ্ছে, তাহলে জাতীয় অর্থনীতিতে কিন্তু আমার গুরুত্ব কম না। সুতরাং রংপুর অঞ্চলের যে উন্নয়নের কথা আমরা বলছি, সেই উন্নয়নটা কোন ধরনের উন্নয়ন দরকার? কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি গঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং আলাদা বাজেট বরাদ্দ রেখে দ্রুত মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি অর্থনীতিবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, আমরা এখন চলে যাব সুনামগঞ্জে। সেখানকার বন্যা পরিস্থিতির ব্যাপারে আপনাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, সুনামগঞ্জে এখন কেমন দেখছেন বন্যা পরিস্থিতি? প্রশাসন কি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, সুনামগঞ্জে আসলে এখন বন্যার তেমন খারাপ পরিস্থিতি নেই। এখন কিন্তু আসলে ভালো, গত 24 ঘন্টায় সুনামগঞ্জে কোথাও বৃষ্টিপাত হয়নি এবং প্রায় 10 সেন্টিমিটারের উপরেও পানি কমেছে। বর্তমানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার নিচ দিয়ে 110 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। অর্থাৎ আসলে এখন কোনো ধরনের শঙ্কাই আসলে সুনামগঞ্জে নেই। এবং প্রশাসন যখন পানি বৃদ্ধি অব্যাহত ছিল, পাহাড়ি ঢল অব্যাহত ছিল, তখন আসলে তৎপর ছিল প্রশাসন, তাদের সকল ধরনের প্রস্তুতি ছিল। আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দেখার হাওরে কিন্তু পানিতে, নদী থেকে পানি প্রবেশ করেছে এবং এখন হাওর ভরে গেছে। এই পানিটা আসলে, হাওরের এই পানিটা আসলে বর্তমানে এটি সুনামগঞ্জের জন্য স্বাভাবিক পানি। এই পানিটাতে মানুষ মাছ ধরতে পারে এখন, এবং মানুষের মনের যে শঙ্কা ছিল বড় ধরনের বন্যার, সেটিও আসলে কেটে গেছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের কোথাও বন্যা হয়নি এবং যে জায়গায় বৃষ্টি হলে আসলে সমস্যা হয়, ভারতের চেরাপুঞ্জিতে, সেখানেও আসলে গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। যদি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বেশি হয় এবং পাহাড়ি ঢল নামে, তাহলে সুনামগঞ্জে একটু খারাপ পরিস্থিতি হয়। তবে এখন আসলে তেমন কোনো বন্যার আসলে শঙ্কা তারা দেখছেন না। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। হারের পর আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ছাড়লেন হৃদয়। বিশ্বকাপে টিকে থাকতে আজ জিততেই হবে পাকিস্তানকে। দর্শক, ঈদকে কেন্দ্র করে মাছ মাংসের বাজারে ঊর্ধ্বগতি। মাছ মাংসের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাওলা সুজন। সুজন, মাছ মাংসের বাজারের পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন, কি তথ্য রয়েছে? লাবণী, আপনি যেমনটি বলছিলেন মাছ মাংসের বাজার নিয়ে, তো আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। তো আমি এখন মাছের বাজারে দাঁড়িয়েছি। শুরুতে আমি মাছ নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে বাজারে মাছ বিক্রেতারা একটি অভিযোগ করে বলেছেন যে বাজারে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কমে যাওয়ায় বাজারে মাছের দাম কিছুটা বাড়তি রয়েছে। একই সাথে তারা আরো বলেছেন যে বাজারে সামুদ্রিক পানির যে মাছ রয়েছে তাও সরবরাহ বন্ধ থাকা বাজারে দেশীয় মাছের উপরে একটি প্রভাব পড়েছে। তো আমি সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা অভিযোগ করে জানিয়েছেন যে বাজারে আসলে যেসব মাছ রয়েছে দেশীয়, সেসব মাছ অত্যন্ত ঊর্ধ্বগতির দিকে রয়েছে, যা অত্যন্ত নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এবং কোনো কোনো ক্ষেত্রে সাধারণ মানুষের নাগালের একদম বাইরে। সাধারণ যারা মানুষ রয়েছে বাজারে, সাধারণ যারা ক্রেতা রয়েছে, তারা অভিযোগ করেছেন যে বাজারে এসে তারা মাছ দেখে ফিরে চলে যাচ্ছেন, দামের কারণে অনেকে কিনতে পারছেন না বলে জানিয়েছে। আসলে সামগ্রিকভাবে বলতে গেলে যে মিঠা পানির মাছ এবং সামুদ্রিক পানির মাছের সরবরাহ কম থাকায় বাজারে মাছের বাড়তি দাম রয়েছে বলে জানা গেছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো যে নোয়াখালী পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে যে বাজারে মাছের বাড়তি দাম রয়েছে, এই বাড়তি দাম কেন, কে আপনি বলে মনে করেন? জি, ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ জানাই সাংবাদিক সুজন ভাইকে। আসলে আমাদের বাজারে মাছ সরবরাহ যখন হয় তখন মাছের দাম কম থাকে, যখন সরবরাহ কম থাকে তখন মাছের দাম একটু বেশি থাকে। আর এখানে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মাছের খাদ্যের দাম বেশি কারণে আমাদের
যারা মাছ, আমরা তো এই বাজারে ব্যবসায়ীরা তো মাছ চাষ করে না, মাছ চাষ করে চাষিরা। আমরা যখন বাজারে মাছ আরো তো মাছ আসে, আমরা যখন কম দামে মাছ মূল্যাই, তখন আমাদেরকে ওই চাষিরা বলে যে না আমাদের দামে এই রেটে বিক্রি করলে আমাদের লস হবে। এই কারণে চাষিরা আমাদের এখানে মাছ বিক্রি করে না, মাছগুলো নিয়ে যায়। এই কারণে মূল সমস্যা হলো আমাদের খাদ্যের উপর একটা প্রভাবের কারণে আজকে আমাদের মাছের দামের একটু ঊর্ধ্বগতি। আর আমাদের আসলে বাজারে কোনো সিন্ডিকেট নেই, আমাদের বাজারে সবসময় সিন্ডিকেট বিহীন। আমরা সবসময় আমাদের ব্যবসায়ী সংগঠন তদারকি করি, আমাদের বাজারে কোনো সিন্ডিকেট করি কোনো ক্রেতারে যেন ভোগান্তি না পড়তে হয়, এর জন্য আমরা সবসময় সজাগ থাকি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন, আসলে তিনি বলেছেন যে তারা যে আড়ত থেকে মাছ কিনে রয়, আড়তে মাছের দাম বেশি, কারণ হিসেবে তারা বলছেন যে মাছের যারা চাষ করে যে খাদ্যের দাম বাড়তির কারণে মাছের উপরে একটা প্রভাব পড়ছে। একই সাথে তারা আরো জানিয়েছেন যে একই সাথে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ বেড়ে যাওয়া খুচরা বাজারে মাছের একটি প্রভাব পড়ছে। তো আজকে সকাল থেকে বাজারে যেটি দেখা গিয়েছে যে রুই মাছ, কাতলা মাছের কেজি বিক্রি হচ্ছে 300, 350 থেকে শুরু করে 400, 450, কোনো ক্ষেত্রে 500 টাকাও ছাড়িয়ে যাচ্ছে। অন্যদিকে যে কিছু সাধারণ মানুষের যে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ রয়েছে তাও বাড়তির দিকে রয়েছে। পাঙ্গাস মাছের কেজি বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 220 টাকা কেজি। অপরদিকে তেলাপিয়া মাছের কেজিও বিক্রি হচ্ছে 120 থেকে 220 টাকা, কোনো ক্ষেত্রে 240 টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে যদি মাংসের বাজারের কথা বলি তাহলে আজকে যে নোয়াখালীতে গরুর মাংসের বাজার বিক্রি হচ্ছে 800 টাকা কেজি ধরে, একই সাথে খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি ধরে। অপরদিকে মুরগির বাজারের কথা বলতে গেলে যে মুরগি, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি ধরে। সোনালী কক এবং হাইব্রিড কক নামে দুটি মুরগি রয়েছে, এই দুটি মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা কেজি ধরে। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি ধরে, এবং দেশি যে মুরগি রয়েছে মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা কেজি ধরে। তো সামগ্রিকভাবে যদি বলতে হয় যে এসব যে পণ্য, বিশেষ করে মাছ এবং মুরগি অনেকটা সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। এসবকে তারা এখন যে বিলাসী পণ্য হিসেবে তারা বলছে। তারা আরো অভিযোগ করে জানিয়েছে সাধারণ ক্রেতারা যে তারা শুধু বাজার ঘুরে চলে যায়, এসব কেনার মতো সামর্থ্য তাদের নেই। লাবণী, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ। ধন্যবাদ সুজন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সুজন যেমনটি জানাচ্ছিলেন যে ক্রেতাদের জন্য আসলে মাছ মাংসের বাজারে তেমন কোনো সুখবর নেই, ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। নোয়াখালীর বাজারে সর্বশেষ তথ্য জানছিলাম আমরা।